শেখ হাসিনার ফেরা ইস্যুটা এখন রাজনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ হয়েছে যে অন্য ইস্যুগুলো ফিকে হয়ে যায়। মাঝখানে রাষ্ট্রপতির ইস্যু মাথাচাড়া দিয়ে উঠল, কিন্তু সেটা 2-4 দিন যেতেই রাষ্ট্রপতি পদত্যাগ করার পরেই সেই ইস্যুটা একেবারে খুবই নরম হয়ে গেল। কিন্তু শেখ হাসিনার ফেরা এই ইস্যুটা এখনো ঠান্ডা হয়নি। শেখ হাসিনার ফেরা ইস্যুতে প্রতি মুহূর্তে আমরা অনেকের মাঝে যেমন উদ্বেগ দেখছি, তেমনি জুলাই ব্যর্থ হচ্ছে, জুলাই যদি ব্যর্থ হয় তাহলে এটা হবে ওটা হবে, এই আলোচনাগুলো প্রতিনিয়ত হচ্ছে। জুলাইয়ের ব্যর্থতার কথা কেন আসছে, তাও আবার জুলাইয়ের পক্ষ শক্তির মুখ থেকে, জুলাই যোদ্ধাদের মুখ থেকে জুলাইয়ের ব্যর্থতার কথা কেন আসছে? জুলাই কেন ব্যর্থ হবে? কেন বক্তব্যে উঠে আসছে জুলাই যদি ব্যর্থ হয় এটা হয়ে যাবে, জুলাই যদি ব্যর্থ হয় ওটা হয়ে যাবে? এই আশঙ্কাটা কেন তৈরি হলো? এই আশঙ্কাটা কি তৈরি হলো জুলাই পরবর্তী, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন নিয়ে জুলাইয়ের জন্ম হয়েছিল, সেই স্বপ্নটা ম্লান করে দেওয়া হয়েছে, সেই স্বপ্নটার কবর রচনা করা হয়েছে। অন্যের কবর রচনা করতে গিয়ে জুলাই নিজেরাই জুলাইয়ের কবর রচনা করেছে। ব্যাপারটা কি এভাবে বলা যায়, নাকি এভাবে বললে একটু বেশি বলা হয়? জুলাই পরবর্তী সময়ে সবথেকে বেশি সমালোচিত ডক্টর ইউনূসের শাসনামল। এই শাসনামল আমরা শেখ হাসিনা সরকারের চাইতে অনেক ভালো শাসনামল দেখতে চেয়েছিলাম, প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমাদের কপালে সেটা জুটেনি। তার চাইতে অনেক খারাপ অবস্থা আমরা দেখেছি, এবং অর্থনীতির অবস্থা 12টা বাজার চাইতেও খারাপ অবস্থায় চলে গেছে। দেশ 50 বছরে পিছিয়ে গেছে, এরকমটাও অনেকে বলেন। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু তিনি বলছেন যে জুলাই যদি ব্যর্থ হয় তাহলে এই দেশটা শেখ রাজ্যে পরিণত হবে, অর্থাৎ শেখ পরিবারের এটা একটা রাজ্য হবে, এটার নাম হবে শেখ রাজ্য। জুলাই ব্যর্থ হওয়ার প্রসঙ্গটাই বা কেন আসছে? আর জুলাই ব্যর্থ হলে আওয়ামী লীগ ফিরে রাজত্ব করবে, এটা শেখ রাজ্য হবে, এই ভাবনাটাই কেন আসছে? পেছনের কারণ কি বলছেন মুজিবুর রহমান মঞ্জু? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে, বিশেষ করে নির্বাচনের আগে যে প্রচারণাগুলো আমরা দেখেছি আওয়ামী লীগ ইস্যুতে, অ্যান্টি আওয়ামী লীগ যারা, আওয়ামী লীগের বাংলাদেশে তো মূলত 2টা ধারাই, এই শেখ হাসিনার পতনের আগে পর্যন্ত 2টো ধারাই রাজনীতিতে প্রচলিত ছিল, শক্ত 2টো ধারা। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই এক হয়ে যায়। আওয়ামী লীগের পতনের পরে সেটা একটু কি বলবো যে ভিন্ন রূপ আমরা দেখছি, কিন্তু এখনও আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ এই ইকুয়েশনটা কিন্তু সমাজে রয়েছে। যতই আমরা এই মুহূর্তে বিএনপি জামাতের মধ্যে রেষারেষি দেখি, বিএনপি এনসিপির মধ্যে রেষারেষি দেখি, ওই রাশেদ খান প্রতিনিয়ত এনসিপি নেতাদের নিয়ে আজে বাজে মন্তব্য করে চলেছেন দেখছি, যত যাই হোক না কেন, যদি আওয়ামী লীগের ইস্যু আসে তাহলে সবাই কিন্তু আবার একজোট হয়ে যাবে। সুতরাং এখনও আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ এই কালচারটা এখনও সমাজে বিদ্যমান। মুজিবুর রহমান মঞ্জু ঠিক সেই সময় দাঁড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটাকে আমরা যদি একটু কানেক্ট করতে চাই, তাহলে যেটা বলছিলাম যে নির্বাচন আসার প্রাককালে যেটা বলা হয় যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি দেওয়া হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মুসলমানরা আর নামাজ পড়তে পারবে না, এই প্রচারগুলো সব থেকে বেশি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ টানা 15.5 বছর ক্ষমতায় থাকলো, তার আগে আরও 5 বছর ক্ষমতায় থাকলো। বঙ্গবন্ধুর আমলটা বাদ দিলাম, শেখ হাসিনার আমলেই তো 21.5 বছর তারা শাসন করলো। এই 21.5 বছরে আমরা মসজিদে উলুধ্বনি বাজতে দেখিনি, বরং শেখ হাসিনা অতি ধর্মীয় রাজনীতি করতে গিয়ে 560টা মডেল মসজিদ করেছেন, যেটা ডক্টর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি তিনি তার দায়িত্ব পালনের সময় বলেছিলেন যে অযথা বিনা কারণে এই মসজিদগুলো তৈরি হয়েছে। শফিকুল আলম ছাড়া আওয়ামীপন্থী কেউ, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি কিংবা বাম কোনো দলের কোনো নেতা যদি
এই মন্তব্য করতেন তাহলে ধর্ম অবমাননার নামে তার বিরুদ্ধে মিছিল হতো, তাকে গ্রেপ্তার করে শুলে চড়ানো না হওয়া পর্যন্ত এই তথাকথিত ধর্ম নিয়ে রাজনীতি যারা করেন তারা কিন্তু থামতো না। কিন্তু শফিকুল আলমের ব্যাপারে সেটা হয়নি। তিনি বলেছেন যে শেখ হাসিনা বিনা কারণে অযথা এই মসজিদগুলো বানিয়ে টাকা নষ্ট করেছেন, মসজিদগুলো দরকার ছিল না। কিন্তু শেখ হাসিনা সেটা করেছেন। শেখ হাসিনার আমলে উলুধ্বনি বাজতে দেখিনি, শেখ হাসিনার আমলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতেও দেখিনি। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা প্রতিনিয়ত করেছি যে ভারতের বিরুদ্ধে দেশবিরোধী চুক্তি করেছে, ডক্টর ইউনূস তার ১.৫ বছরের শাসন আমলে ভারতের সঙ্গে কোনো দেশবিরোধী চুক্তির ডকুমেন্টস তারা দেখাতে পারেননি। এই না পারাটাই প্রমাণ করে দেয় যে ভারতের সঙ্গে কোনো দেশবিরোধী চুক্তি হয়নি। পক্ষান্তরে ডক্টর ইউনূসকেই আমরা গোলামির চুক্তি করতে দেখেছি আমেরিকার সঙ্গে। একদিকে ভারতের প্রসঙ্গে স্লোগান দেওয়া হয়েছে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, অন্যদিকে আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি করা হয়েছে, আমেরিকাকে করিডোর দিতে চাওয়া হয়েছে, আমেরিকার মানে জাহাজ বাংলাদেশের বন্দরে ঘাঁটি গেড়েছে, তারা এখানে স্থায়ীভাবে থাকতে পারবে, আমেরিকা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করতে পারবে। এই ব্যাপারগুলো আমরা দেখছি এবং মানে অতিরিক্ত মানে প্রতি টন প্রায় $28 বেশি দিয়ে আমেরিকা থেকে গম কেনার ঘটনাও দেখছি, যেটা আবার সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন যে এটা জনস্বার্থে করা হয়েছে। যাই হোক, সেটা হতেই পারে জনস্বার্থে, কিন্তু এই যে উলুধ্বনি দেয়া কিংবা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়া যে প্রচারগুলো, সেই প্রচারগুলো আমরা বাস্তবায়িত হতে দেখিনি। যদিও শেখ হাসিনা সরকারের এবারের পতনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তথাকথিত ইমানদার তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের আমলে তাকে নাকি নামাজ পড়তে দেওয়া হয়নি, তিনি নাকি বাথরুমে গিয়ে নামাজ পড়েছেন। মানে বাথরুমে গিয়েও নামাজ পড়া যায়, এই তত্ত্বটা তিনি আবিষ্কার করেছেন। এটা ভালো লেগেছে, ভালো ব্যাপার। আসি মুজিবুর রহমান মঞ্জুর এই মন্তব্যে। তিনি কি বলছেন, ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিন। জুলাই ব্যর্থ হলে বাংলাদেশে শেখ রাজ্য প্রতিষ্ঠা হতো, মুজিবুর রহমান মঞ্জু। মানে জুলাই যদি ব্যর্থ হতো তাহলে এই দেশটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত, শেখ রাজ্য হতো। কিন্তু আওয়ামী লীগের কোনো চেষ্টা আমরা দেখিনি বাংলাদেশের নাম পরিবর্তন করা। যে চেষ্টাটা ইউনূস সরকারের আমলে দেখেছি, বাংলাদেশের মানে নাম পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে, জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, পতাকা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না এগুলো ওপেন বলা হয়েছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়নি। 26 মার্চ স্বাধীনতা মানা হয়নি, 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস এটা বলা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধকে ভারতের আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা বলা হয়েছে, এটা ভারত পাকিস্তান যুদ্ধ বলা হয়েছে, মুক্তিযুদ্ধের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে, মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের ভূমিকা অস্বীকার করা হয়েছে, যুদ্ধাপরাধী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দেশের বাইরে পালিয়ে থাকার পরে দেশে ফিরে জামিন না চেয়েও বাংলাদেশে বহাল তবিয়তে থাকতে পারছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। মুজিবুর রহমান মঞ্জু কেন মনে করছেন যে জুলাই ব্যর্থ হলে শেখ রাজ্যে পরিণত হতো? এরকম ক্ষমতা শেখ হাসিনা আওয়ামী লীগের তো দূরের কথা, বাংলাদেশের ইতিহাসে কারো কি আছে যে বাংলাদেশের নাম পরিবর্তন করে, ধরা যাক যে শেখ হাসিনার বেলায় তিনি বলছেন শেখ রাজ্য, কিংবা বিএনপির ওপরে ক্ষিপ্ত হলে তিনি হয়তো বলবেন যে এটা মানে জিয়া রাজ্য হয়ে যেত। সেটা কি সম্ভব? বাংলাদেশের জনগণ কি সেটা মেনে নেবে? বাংলাদেশের জনগণ কতটা সচেতন তার সর্বশেষ প্রমাণ হয়ে গেছে সর্বশেষ দুটো ঘটনায়। একটা ঘটনা হচ্ছে একজন স্কুল শিক্ষিকা, তিনি মানে একান্তে তার নিজের জীবন মানে নিয়ে একটা ভিডিও করেছেন, সেখানে ব্যাকগ্রাউন্ডে গান বাজিয়েছেন, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, সেই গান মানে বাজিয়ে তার একটা ভিডিও ফেসবুকে প্রকাশ করার জন্য তাকে নিয়ে এই সাম্প্রদায়িক বট বাহিনী যে ধরনের নোংরামি করেছে তার জবাব বাংলাদেশের কোটি মানুষ দিয়েছে। আপনি এখন ফেসবুকে, আপনারা সবাই জানেন, ফেসবুকে ঢুকলে স্ক্রল করলে মানে মিনিমাম প্রতি 3টা আইটেমের মধ্যে 2টো আইটেমই শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এটা নিয়ে ভিডিও।
তার মানে বাংলাদেশের জনগণ দেশ বিরোধী, নারী বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, দেশকে দখলদারি মনোভাবের দিকে নিয়ে যাওয়া বিরোধী, এই ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে আছে। আপনি চাইলেও যুদ্ধাপরাধের ব্যাপারগুলোকে সমর্থন করে বাংলাদেশের জনগণের সমর্থন পাবেন না। আপনি চাইলেও নারীকে হেনস্থা করে বাংলাদেশের জনগণের সমর্থন পাবেন না। আপনি চাইলেও এই দেশকে শেখ রাজ্যে পরিণত করতে পারবেন না। এই যে অতি কল্পনীয় বক্তব্য, মঞ্জু কি বলছেন? জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেয়া হতো। বহু সাংবাদিক গুম এবং কারাবন্দী ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে শেখ পরিবারের শেখতন্ত্র বা শেখ রাজ্য প্রতিষ্ঠা করা হতো বলে মন্তব্য করেছেন তিনি। এই যে অভিযোগগুলো করছেন, গুমের অভিযোগ আওয়ামী লীগের আমলে অনেক ক্ষেত্রেই সত্য। বহু গুমের ঘটনা ঘটেছে। এর জন্য আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার করা উচিত। অন্য কিগুলো বলছেন? সেটা বলছেন যে সাংবাদিক গুম হতো, নির্যাতনের শিকার হতো, জেল জুলুমের শিকার হতো। ইউনূস আমলে কি হয়েছে মঞ্জু ভাই? ইউনূস আমলে সাংবাদিকদের জেলে ভরে রাখা হয়নি। ইউনূস আমলে শুধুমাত্র ইউনূস সরকারের সমালোচনা করার জন্য সাংবাদিক আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্নাকে সন্ত্রাস বিরোধী আইনে সন্ত্রাসী বানিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়নি। ইউনূস আমলে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরা হয়নি, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়নি। এগুলো তো ইউনূস আমলে ঘটেছে। এগুলো জুলাই ব্যর্থ হলে ঘটতো, এটা বলছেন কেন? আপনি বলছেন যে শীর্ষস্থানীয় সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হতো। ইউনূস আমলে কি হয়েছে মঞ্জু ভাই? ইউনূস আমলে একটা দুটো টেলিভিশন চ্যানেল ছাড়া সবগুলো টেলিভিশনের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো টেলিভিশন চ্যানেলের সবগুলো পত্রিকায় 2-4টা ব্যতিক্রম থাকতে পারে, প্রায় সবগুলো গণমাধ্যমে দখলদারিত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে। কারা করেছে মঞ্জু ভাই? তারাই তো করেছে যারা জুলাইকে নিয়ে ব্যবসা করতে চেয়েছে। আপনি যাকে পাশে নিয়ে এই বক্তব্য দিচ্ছেন, আপনার দলের সেক্রেটারি, তিনি তো জুলাইকে কেন্দ্র করে জুলাইয়ের পরে, জুলাই সফল হওয়ার পরে বলেছেন 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না। তাহলে শেখ হাসিনার বেলাতে যে আশঙ্কাটা আপনি করছেন, হতে পারতো, যদিও কল্পনা শেখ হাসিনা জীবনে কল্পনার মধ্যেও আনতে পারতো না যে এই দেশটার নাম পরিবর্তন করে শেখ রাজ্য করবে। এরকম সাহসই তার হতো না। আওয়ামী লীগের এরকম সাহস নেই, কারণ বাংলাদেশের জনগণ সচেতন এবং বাংলাদেশের জনগণ আপনাদের ব্যাপারেও সচেতন যে আপনারা এখন প্রকাশ্যে বলছেন 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, এবং সেই বক্তব্য আপনি তাকে পাশে নিয়ে বলছেন, একেবারে আপনার পাশে যিনি বসে আছেন তিনিই কিন্তু এই বক্তব্য দিয়েছেন 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না। তিনি সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছেন, সেনানিবাসের ইট খসিয়ে নিতে চেয়েছেন। আপনি আরেকজনকে পাশে নিয়ে, যাকে নিয়ে বসে আছেন, তিনি বলেছেন যে কাজী নজরুল ইসলামকে মানুষ চিনত না, ওসমান হাদির কবর ওখানে দেওয়ার কারণেই ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মানুষ চিনছে। তাহলে আশঙ্কাটা এবং আতঙ্কটা যেটা আপনি প্রকাশ করছেন, সেটা জুলাই ব্যর্থ হলে হতো নাকি জুলাই সফল হওয়ার পরে হয়েছে? এবং জুলাই সফল হওয়ার পরে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তো জুলাইকে বিতর্কিত করেছে। এটা কি করতে দেওয়া ঠিক হয়েছে? আপনাকে তো কখনো কোনো উচ্ছৃঙ্খল কথাবার্তা বলতে শোনা যায়নি, কিন্তু আপনি কি আপনার দলের সেক্রেটারির লাগাম টানতে চেষ্টা করেছেন কিংবা সফল হয়েছেন? আপনার ব্যাকগ্রাউন্ড একসময় আপনি ছাত্র শিবির করতেন, ছাত্র শিবিরের নেতা ছিলেন। ছাত্র শিবির করা আপনাকে নিয়েও তো বাংলাদেশে তেমন কোনো বিতর্ক নেই, কিন্তু আপনার সেক্রেটারিকে নিয়ে এত বিতর্ক। আপনার সেক্রেটারি 16ই ডিসেম্বর মানেন না, এবং সেটা জুলাইয়ের বিপ্লবের বিজয়ের পরে এই স্বাধীন দেশে বলছেন 16ই ডিসেম্বর বিজয় দিবস মানেন না। তাহলে কোনটাকে আমরা আতঙ্কের সময় মনে করব? এই প্রশ্নটা বিনীতভাবে মঞ্জু ভাইয়ের কাছে রাখা যেতেই পারে, এবং এই বক্তব্যটাও তো রাখা যেতে পারে যে এই দেশে দাঁড়িয়ে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে অপমান করে হাদিকে একেবারে ফেরেশতা সমতুল্য বানানোর চেষ্টা যারা করছে, তারা কি এটা কি হাদির প্রতি ভালোবাসা, নাকি দেশটাকে একটা রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা? সেই প্রশ্ন কিন্তু জনমনে তৈরি হচ্ছে। আর বারবার আরেকটা বড় কথা, সেটা হচ্ছে যে বারবার জুলাইয়ের ব্যর্থতার কথা আসছে কেন? জুলাই তো ব্যর্থ হয়নি, জুলাই তো সফল হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, শেখ হাসিনা পতনের যে আন্দোলন, সেই আন্দোলন তো সফল হয়েছে, এবং সেই সফলতার পরে আমরা প্রত্যাশা করেছিলাম একটা ভালো বাংলাদেশ, বেটার বাংলাদেশ, কিন্তু সেটা কি আমরা পেরেছি?
সেটা কি আপনারা যে সরকারকে মানে যে সরকার প্রধানকে মানে প্রতিনিয়ত সেভ করার চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত, ডক্টর ইউনূসের কথা বলছি, তিনি কি পেরেছেন? তিনি ইচ্ছা করলে কি নেলসন ম্যান্ডেলা হতে পারতেন না? কিন্তু সেটা না হয়ে তিনি এই দেশে কি মবের রাজত্ব কায়েম করেননি? আজকে যখন বিএনপির আমলে বিচ্ছিন্ন দু একটা মবের ঘটনা ঘটছে, তখন কিন্তু আপনারা চিৎকার করে বলছেন যে এই মব হচ্ছে, এই অনাচার হচ্ছে। ডক্টর ইউনূসের আমলে যে এত এত ঘটনা ঘটলো, 100 মাজার গুড়িয়ে দেয়া হলো, মঞ্জু ভাই কই? আপনি তো একবারও রাস্তায় নামলেন না, রাস্তায় নেমে বললেন না যে এই মাজার ভাঙা বন্ধ না হওয়া পর্যন্ত আমি রাস্তায় থেকে বাড়ি যাব না। বলেননি তো, বলেননি। এটা একটা বড় বিপদ তৈরি করেছে। এবং এই যে বারবার জুলাইয়ের ব্যর্থতার কথা বলা, এটা প্রমাণ করে যে জুলাইয়ের বিজয়ের পরে, এই অসাধারণ একটা আন্দোলন, অসাধারণ একটা বিজয়ের পরে জুলাইয়ের স্টেক হোল্ডাররা, মানে জুলাই আন্দোলন করেছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ। এই কোটি কোটি মানুষকে তো আর আপনারা ক্রেডিট দিচ্ছেন না। আপনারা এই আন্দোলনের মানে রসদ কিংবা রস ভোগ করছেন কিংবা করতে দেখছেন কিংবা করতে দিচ্ছেন মুষ্টিমেয় কয়েকজন মানুষকে। এই মুষ্টিমেয় কয়েকজন মানুষ কিভাবে গত 2 বছরে বিতর্কিত হয়েছেন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, সেগুলো বসে থেকেও তো সহ্য করেছেন, সেগুলো নিয়ে প্রতিবাদ করেননি। আমি নিশ্চিত এই কর্মকাণ্ডের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি একবারও কি আপনার সেক্রেটারিকে তার কর্মকাণ্ড, তার কথাবার্তা বন্ধ করার কথা বলেছেন কিংবা সফল হয়েছেন? একটা টেলিভিশন টক শোতে আপনাকে বলতে শুনেছি, সেক্রেটারিকে নিয়ে প্রশ্ন করা হলে আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ, আমার সেক্রেটারি এই ধরনের কথা বলেছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি। দলীয় ফোরামে আলোচনা, যে ব্যক্তি বলছেন 16 ডিসেম্বর বিজয় দিবসই মানি না, তাকে আপনি দলে রাখেন কিভাবে? এই কর্মকাণ্ড যখন হচ্ছে জুলাইয়ের পরে ব্যারিস্টার শাহরিয়ার কবিররা যখন ওপেনলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের নষ্টামি করছেন, তখন তো আপনারা চুপচাপ সেগুলো শুনছেন। সুতরাং আমরা যারা সাধারণ জনগণ, তারা কোনটা মনে করব? তারা কি মনে করব যে জুলাই যদি ব্যর্থ হতো, আন্দোলন যদি সফল না হতো, শেখ হাসিনা সরকার যদি টিকে যেত, নরেন্দ্র মোদীর ওখানে আন্দোলন যেমন ব্যর্থ হয়ে গেল সেরকম যদি টিকে যেত, তাহলে এই ব্যাপারগুলো হতো, ওগুলো হতো হয়তো বা, হতেই পারতো, কারণ বাংলাদেশে তো হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত। তো সেটার পরে কি সেগুলো হয়নি? সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের আমলে হয়েছে। ওই শাপলাকাণ্ডের দিন দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে। হিংসার বশবর্তী হয়ে বিএনপির প্রতিষ্ঠান চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু বিএনপির আমলেও তো 21 টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা তো ভুলে গেলে চলবে না, সেটাও তো গ্রহণযোগ্য না। ইউনূসের আমলে যতগুলো প্রতিষ্ঠান, প্রথম আলো পুড়িয়ে দেওয়া হলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, কই আপনারা তো থামাতে পারলেন না। কিংবা যতগুলো মানে গণমাধ্যমে মব করা হলো, যত সাংবাদিকের চাকরি চলে গেল, আনিস আলমগীরকে গ্রেপ্তার করে যখন কারাগারে নেওয়া হলো, কই আপনারা তো প্রতিবাদ করলেন না, প্রতিবাদ করে বললেন না যে সরকারের সমালোচনা করার কথা। আপনি নিজেই বলেছিলেন, আহ্বান জানিয়েছিলেন যে আপনারা মুক্ত মনে, খোলা মনে আমাদের সমালোচনা করেন, আমরা আপনাদের সমালোচনা থেকেই আমাদের নিজেদেরকে শুদ্ধে নেব। ডক্টর ইউনূস সেই কথা বলার পরে শুধুমাত্র সমালোচনা করার জন্য সাংবাদিক আনিস আলমগীর পান্নাদের গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হলো। এটা কি ঠিক হলো? সমালোচনা যদি করতে না দেন তাহলে তো সমস্যা। আবার সমালোচনা করলে জুলাই আন্দোলনের পরে, জুলাইকে নিয়ে তো কোনো বিতর্ক ওই আনিস আলমগীররা করছেন না। জুলাই পরবর্তী, জুলাই যোদ্ধার নামে কিংবা জুলাই বিপ্লবী, সমন্বয়ক, এনসিপি নেতা, এরকম বহু নামে যে অনাচারগুলো হয়েছে সেগুলোর তো তারা প্রতিবাদ করছেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে বয়ানগুলো দেওয়া হচ্ছে সেগুলোর প্রতিবাদ করছেন। সেগুলোর প্রতিবাদ করার কারণে তাকে আপনি জেলে ভরবেন? মানে এই কারণে যে ডক্টর ইউনূস বলেছিলেন যে ওই যে রিসেট বাটনের কথা, রিসেট বাটনের সব কিছু মুছে দেওয়া হবে, 52 থেকে 71 কোনো অস্তিত্ব রাখা হবে না। যেগুলো আমরা দেখেছি বিজয় সরণিতে 52 থেকে 71 যে মানে ইতিহাস সম্বলিত ভাস্কর্য ছিল, 6টা মানে পার্টের ভাস্কর্য ছিল, সেটা সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরিয়ে দিয়ে জুলাই ভাস্কর্য হবে, এটা কি চান মঞ্জু ভাই আপনারা? জুলাই ভাস্কর্য করার জন্য আলাদা জায়গা নেই? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।